সেগুলো যদি দেখেন যে রাজনৈতিক প্রতিষ্ঠিত শক্তির বাইরে কিন্তু আমরা গুটি কয়েক তরুণ বরাবরই সোচ্চার ছিলাম এবং আমাদের জায়গা থেকে যে ভূমিকাটা রাখার সুযোগ হয়েছে আমরা তার সর্বোচ্চটুকু করেছি, যার ফলে 2018 সালে আমরা এরকম একটি কোটা সংস্কার আন্দোলন, তারপরে 2019-এর ডাকসু নির্বাচন এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই একটা প্রতিবাদী তরুণ প্রজন্মকে তৈরি করতে পেরেছি, যার ফলে আজকের এই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্যে দেখেছেন যে কিছু আইকনিক ঘটনা, যেমন 16ই জুলাই আবু সাঈদের মৃত্যুকে যেমন আমাদের গোটা দেশের মানুষকে তাড়িত করেছিল, আবার আন্দোলনের ডেটটা মনে তারেক ভাইদের ভূমিকা দেখেছেন এপিসির উপরে উঠে মানে সাহসের বহিঃপ্রকাশ, এগুলো কিন্তু তরুণদেরকে আন্দোলনে ডেসপারেট হতে, মানে প্রত্যেকটা জিনিসের তো ইতিবাচক এবং নেতিবাচক একটা দিক আছে, পজিটিভ অর্থে ডেসপারেট হতেও সহযোগিতা করেছে। দেখা যায় আন্দোলনের পরে তারেক ভাইরা ওইভাবে আলোচনায় নাই, কিংবা আমি নাই, আরেকজনে নাই, আরো থাকবে না। এখন শুধুমাত্র আমরা মিডিয়ার বদৌলতে চিনি 15 থেকে 20 দিনের মিডিয়া কাভারেজের নেতাদেরকে, যে তারাই বোধহয় আন্দোলন করে ফেলেছে, তারাই অভ্যুত্থান ঘটিয়েছে। না, এটার পেছনে অনেক মানুষের ত্যাগ এবং একটা সংগ্রাম ধারাবাহিকভাবে ছিল। তো এখন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই মানুষগুলোকে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকের যে আলোচনা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের আমাদের করণীয়, আমরা অভ্যুত্থান ঘটিয়েছি। অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, আমরা খুব আশাবাদী ছিলাম, আমরা খুব মোহে পড়েছিলাম যে আমাদের দেশের একজন প্রধান উপদেষ্টা, বিশ্বের অত্যন্ত সম্মানিত সমাদৃত ব্যক্তি, তার নেতৃত্বে একটা সরকার হলে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন অগ্রগতি আমরা অনেক দিকে এগিয়ে যাব। কিন্তু 11 মাসে আমরা দেখেছি আসলে আমাদের সেই স্বপ্ন কার্যত একটা দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। সেই জায়গা থেকে এখন যা হয়েছে তো হয়েছে, এখন আসলে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যত দেরি হবে এই ড্যামেজটা তত বেশি হবে এবং কন্ট্রোলের বাইরে চলে যাবে। সেই জায়গা থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের আমরা যে সংস্কারের আলাপ করছি, সেই সংস্কারের একটা অংশ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে এনশিওর করা, যেটা গত 16 বছর ছিল না। আর এই নির্বাচনের প্রক্রিয়াটা না থাকার ফলে, জনগণের ভোটাধিকার না থাকার ফলেই কিন্তু এই ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। তাই আমরা নির্বাচনের দিকে যত আগে যেতে পারবো এবং পরিবেশটা তৈরি করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের সংস্কার তথা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের রাজপথের আরেকজন সহযোদ্ধা সংগ্রামী তরুণ রাশেদ প্রধান, হয়তো সে আন্দোলনের সমন্বয়ক না, ওই রকম ভাবে অনেকে পত্রিকায় লিখবে না, টেলিভিশনে লিখবে না, তার মতো একজন আমাদের মতো সেম এইজের তরুণ বরাবরই কিন্তু রাজপথের লড়াইয়ে অগ্রগামী ছিল। সংখ্যায় তার দলের লোক কম ছিল, আমরা কম ছিলাম, কিন্তু কলিজায় অনেক বড় কলিজা নিয়ে আমরা ওই আওয়ামী লীগের শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে হতে হাসিনা হতে হারাম। যেভাবে 24-এর নির্বাচনের পরে আমরা এক দফার আন্দোলন এক দফা হঠাৎ করে ঘটে যায়, একদম 22 সালেই যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে এই গণতন্ত্র হত্যাকারী ঘাতক সরকারের পদত্যাগ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন। সুতরাং সেই এক দফা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের রাশেদ প্রধানদেরও ভূমিকা ছিল, তারা নিবন্ধন ফিরে পেয়েছে, আমরা অভিনন্দন জানাই। আগামীর বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ। আমজনতার দল আয়োজিত আজকের এই রাজনৈতিক সংলাপের সম্মানিত সভাপতি, আমজনতার সভাপতি কর্নেল মিয়া মশিউজ্জামান, উপস্থিত আছেন আমার রাজপথের বন্ধু সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক কো-কনভেনার, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, উপস্থিত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাশেদ প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভিপি নূরের বক্তব্য দিয়েই শুরু করি। তিনি বলেছেন যে 15 দিনে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনেই শুধু যে আজকে তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করছেন, কেউ কেউ করছেন, এটা সত্য। এটা আন্দোলনের ধারাবাহিকতা, দীর্ঘ 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতা। আমরা খুনি হাসিনার ক্ষমতায় আসার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে 2 বছর আন্দোলন করেছি। হাসিনার 15 বছর, এই 17 বছর আন্দোলন সংগ্রাম ছিল আমাদের একটাই দাবি, আমরা ভোটের অধিকার চাই। এদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই। আমরা কুত্তা মার্কা নির্বাচন দেখেছি, আমিন আমিন নির্বাচন দেখেছি, দিনের ভোট রাতে দেখেছি। এজন্য আমাদের লড়াইয়ের প্রথম যে জায়গাটা, একটা জনগণের সরকার দরকার। সেই জনগণের সরকারের জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানতম দাবি হচ্ছে একটা নির্বাচন। এই নির্বাচনের কথা শুনলে যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি খারাপ লাগে, এটা লাগতেই পারে, কারণ এই 17 বছর আন্দোলন সংগ্রাম আমরা করেছি নির্বাচনের জন্য, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। যার কারণে আমাদের আজকে আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। তিনি যেই কাজটি করেছেন দায়িত্ব পাওয়ার পরে, আমরা যেই পরিবারতন্ত্রের কথা শুনতাম, যে আত্মীকরণের কথা শুনতাম, স্বজনপ্রীতির কথা শুনতাম, যখনই তার হাতে দায়িত্ব গিয়েছে তিনি কিন্তু সেই ভুলে গিয়েছেন তার যেই কথা। তিনি কিন্তু তার বন্ধু বান্ধবী, ক্লাসমেট এবং বিশেষ করে চট্টগ্রাম সমিতিতে পরিণত করেছেন এই উপদেষ্টা পরিষদ। 26 জন উপদেষ্টার 13 জনের বাড়ি হচ্ছে গিয়া চট্টগ্রামে। এদেশে আর কি কোনো যোগ্য মানুষ নেই? মাত্র কয়েকদিনের জন্য ভারপ্রাপ্ত এমডি ছিলেন আজকের স্বাস্থ্য উপদেষ্টা। তাকে কোন যোগ্যতায়, কি কারণে, কোন কোটায় উপদেষ্টা বানানো হয়েছে এটা দেশের মানুষ জানে না। আজকে স্বাস্থ্য খাত হচ্ছে বাংলাদেশের সবচাইতে একবারে ধসে পড়েছে। আপনারা দেখেছেন যে এই যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পরে আমরা জানতে পেরেছি এটা মেয়াদ উত্তীর্ণ, এটা বিভিন্ন ধরনের ত্রুটির কথা আমরা জানতে পেরেছি। কিন্তু যেই রানওয়ের কাছে যে স্কুলে এই ভবনটিতে পড়েছে, এই ভবনটি তো রানওয়ের ভিতরে ছিল, সেখানে বহুতল বিল্ডিং কিভাবে হবে, এর দায় কে নেবে? এর দায় কার কাছে আমরা চাইবো? আমরা যখনই দেখি কোনো নৌ দুর্ঘটনা ঘটে, আমরা দেখি লঞ্চ বা স্টিমারের কোনো তাদের মেয়াদ উত্তীর্ণ ছিল, লাইসেন্স ছিল না। এভাবে দেশটা চলতেছে। আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু শেষ হয়ে যাবে। ওই কিছুই হয়নি। বরঞ্চ এই 11 মাসে আমি যদি বলি যে সরকারের সবচেয়ে ভালো কাজ করেছে, সফল হয়েছে কোন উপদেষ্টা, এটা আমার মনে হয় ডক্টর ইউনূসও বলতে পারবেন না। যার কারণে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমরা আমাদের দাবি পরিষ্কার। ডক্টর ইউনূস লন্ডনে যে ঘোষণা দিয়েছেন, এদেশের দেশ নায়ক তারেক রহমানের সাক্ষাতের সাক্ষাতে তিনি যে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন, আমরা সে মোতাবেক নির্বাচন চাই। এদেশের জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। কে ক্ষমতায় যাবে আমরা জানি না, যাদেরকে জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় যাবে। আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, আম জনতার দল জিন্দাবাদ। অনেকক্ষণ পর জ্ঞান থেকে আমাদের এই মুহূর্তে পার্বত্য অঞ্চল নিয়ে গবেষণা, পার্বত্য অঞ্চল নিয়ে গবেষণা, নিউজ, খবর, প্রতিবাদ সবকিছুতে সবচেয়ে আগে যাকে পাওয়া যায় আমাদের পলাশ ভাই। মেহেদী হাসান পলাশ ভাইকে জিজ্ঞাসা করতে হবে।